হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কারেন্ট ইলেকট্রিসিটির 3 নম্বর লেকচারেতে ওহমস লয়ের লিমিটেশনটা কী আছে সেইটা আমরা ডিটেলসে জানবো। যে কোন কোন পদার্থের ক্ষেত্রে যে ওহমস ল খাটে, কোনগুলো কার ক্ষেত্রে খাটে না সেইটা আমরা জানবো। তার ভেরিয়াস মেটেরিয়ালস বিশেষ করে দেখে নাও, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, কন্ডাক্টর, এদের ক্ষেত্রে রেজিস্টিভিটি কেমন হবে সেটাও আজ আলোচনা করব। আর রেজিস্টিভিটি কীভাবে উষ্ণতার উপর, টেম্পারেচার উপর ডিপেন্ড করে সেই বিষয়টা আজকে আলোচনা করবো। তার মানে আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হবে এবং আলোচনা শেষে এই সমস্ত টপিকের উপরে কেমন কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন এসেছিলো এবং কেমন কোশ্চেন নিতে আসতে পারে তার উপরে আমরা কিছু কোশ্চেনও প্র্যাকটিস করব। ওকে, তো শুরু করা যাক। তোমরা যারা নিট এক্সামের জন্য প্রিপারেশন করছো, আনএকাডেমির সঙ্গে যুক্ত হয়ে তোমাদের প্রিপারেশন লেভেলটাকে একটা হাই লেভেলে নিয়ে যেতে পারো। আনএকাডেমি হচ্ছে পারফেক্ট স্টাডি পার্টনার ফর নিট ইউজি। এখানে প্রত্যেক সপ্তাহে নতুন করে একটা ব্যাচ ওপেন হয়। কম্পিট উইথ থাউজেন্ড অফ অ্যাসপিরেন্ট অ্যান্ড স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড। তো আজই আনএকাডেমির সাবস্ক্রিপশন নাও। যারা প্লাস সাবস্ক্রিপশন নেবে তারা কি অ্যাক্সেস করতে পারবে দেখে নাও। ইন্ডিয়াস বেস্ট এডুকেটার্স, ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাসেস, লাইভ টেস্ট অ্যান্ড কুইজ, স্ট্রাকচার কোর্সেস অ্যান্ড পিডিএফস। তো আনএকাডেমির সাবস্ক্রিপশন নেওয়ার দুটো প্ল্যান আছে, একটা হচ্ছে প্লাস, একটা আইকনিক। এই দুটোর মধ্যে তোমার যেই প্ল্যানটা ভালো লাগবে সেই প্ল্যানটায় তুমি সাবস্ক্রিপশন নিতে পারো। তো সাবস্ক্রিপশন নেওয়ার সময় তোমাকে যে রেফারেল কোড লাগবে সেই রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল, যদি এই কোডটি তোমরা ব্যবহার করো তো তোমাদের যা অ্যামাউন্ট লাগবে তার উপর তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে যারা যারা আনএকাডেমি সাবস্ক্রিপশন নেবে তারা কী কী ফিচার্স পাবে দেখেন এখানে। লার্ন লাইভ ফ্রম দ্য কমফর্ট অফ ইউর হোম, আনলিমিটেড অ্যাক্সেস টু অল কোর্সেস, প্র্যাকটিস টেস্ট, ব্যাচ কোর্সেস, মেন্টরশিপ অ্যান্ড গাইডেন্স, এক্সহস্টিভ কভারেজ অফ সিলেবাস, রেগুলার ডাউট ক্লিয়ারিং অ্যান্ড অ্যান্সার রাইটিং সেশন, লাইভ টেস্ট সিরিজ, স্টাডি মেটেরিয়ালস, PDF ফরম্যাট। তাহলে আজই আনএকাডেমি সাবস্ক্রিপশন নিয়ে তোমরা নতুন ব্যাচের সঙ্গে যুক্ত হতে পারো। সাবস্ক্রিপশন নেওয়ার সময় রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল, এই কোডটা তোমরা অবশ্যই ব্যবহার করবে। তাছাড়া আনএকাডেমিতে সম্পূর্ণ ফ্রিতে কম্বাট এক্সাম নেওয়া হবে 7ই ফেব্রুয়ারি 2021 সকাল 11টায়। ডেসক্রিপশনে আনএকাডেমি কম্বাট বলে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পরীক্ষায় সম্পূর্ণ ফ্রিতে অংশগ্রহণ করতে পারবে। তো পরীক্ষা দেওয়ার জন্য যে ইনভাইট কোড বা রেফারেল কোড লাগবে সেই কোড হিসাবে RUHUL রুহুল, যদি এই কোডটি ব্যবহার করো তাহলে তোমরা ফ্রিতে পরীক্ষাটা দিতে হবে। সো লেটস ক্র্যাক ইট। তো প্রথমে তোমরা হেডিং দাও লিমিটেশন অফ ওহমস ল। ওকে, লিমিটেশন অফ ওহমস ল। অফ ওহমস ল। তাহলে ওহমস ল এর লিমিটেশন কি আমরা জানি? ওহমস ল কি বোঝায়? V প্রপোর্শনাল টু I, V ইকুয়াল টু IR। তাহলে VIR এর VR যদি I এর আমরা লেখচিত্র অঙ্কন করি সেটা কী হচ্ছিল দেখে নাও। এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, এটা হচ্ছে V আর এই বরাবর I। অর্থাৎ এখানে যদি আমি I ইকুয়াল টু লিখি, I ইকুয়াল টু 1/R V, ঠিক এটা মূল বিন্দু সরলরেখার সমীকরণ। Y ইকুয়াল টু MX সেই হিসাবে। তাহলে Y ইকুয়াল টু MX এ Y এর জায়গায় কী আছে? এখানে I আছে। আর M এর জায়গায় কী আছে দেখে নাও, M এর জায়গায় আছে কি 1/R, আর X এর জায়গা হচ্ছে V। তাহলে এর স্লোপ কত হবে? 1/R। তাহলে এটা পেয়েছি। তাহলে যে সমস্ত পদার্থ বা মেটেরিয়ালসগুলো যে কারেন্ট ভার্সেস বিভব পোটেন্সিয়াল, এতে যদি আমি লেখচিত্র অঙ্কন করি, সেই লেখচিত্র যদি মূল বিন্দুগামী সরলরেখা হয় তা সেই সমস্ত পদার্থগুলো বা সেই সমস্ত পরিবাহীগুলি কী হচ্ছে কি ওহমের সূত্র মেনে চলে। তাহলে দেখে নাও, তাহলে যে সমস্ত পদার্থ বা যে সমস্ত পরিবাহীগুলি যে ওম VI আর V এর যে ক্যারেক্টারিস্টিক কার্ভ যদি আমরা আঁকি, যদি একটা লেখচিত্র অঙ্কন করি, সেই লেখচিত্র যদি মূল বিন্দুগামী হয় তা সেই সমস্ত পদার্থই কী হচ্ছে ওহমের সূত্র মেনে চলে। কিন্তু সমস্ত পদার্থ মেনে চলে না। যেমন হচ্ছে কি সেমিকন্ডাক্টর বা ডায়োড বলতে পারি। ডায়োডের ক্ষেত্রে লেখচিত্র দেখে নাও, যদি আমরা একই নিই, ক্যালকুলেট যদি করে দিলাম, পার্টিকুলার একটা V এর জন্য, একটা পোটেন্সিয়াল জন্য আমরা কী পাচ্ছি, একটা পার্টিকুলার একটা V এর মানের জন্য, ধরলাম A1 এর জন্য বা কোনো একটা মানের জন্য আমরা I একটা মান পাচ্ছি। ওকে, ঠিক সেইভাবে যদি আমরা নেগেটিভ একটা ভ্যালু নিই, পার্টিকুলার V এর নেগেটিভ মানের জন্য ধরলাম এখানে A লিখেছি, I ইকুয়াল টু ধরো B পেলাম আমরা, তাহলে I ইকুয়াল টু -B পাওয়া উচিত ছিল, কিন্তু এখানে সব পাওয়া যায় না। অর্থাৎ V আর I এদের যদি ম্যাগনিটিউড নিই দুটো সেম আসে না, এখানে ডিফারেন্স আছে। অর্থাৎ যে V আর I ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে না। সেটা কার ক্ষেত্রে? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। সবথেকে ভালো আমরা এক্সাম্পল বলতে পারি কি, যে আমরা ডায়োড, PN জাংশন যে ডায়োড, সেখানে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক যে কার্ভ ছিল বা যে লেখচিত্র ছিল, সেই লেখচিত্র দেখুন কেমন ছিল। সেই লেখচিত্র ছিল এইরকমভাবে দেখানো, এইভাবে, আর এটা ছিল কি
এইভাবে। ওকে, এইভাবে এটা ব্রেকডাউন করেছিল। তাহলে এইরকম লেখচিত্র অঙ্কন করা দেখা যাচ্ছে, অর্থাৎ যে লিনিয়ারলি বা একটা সরলরেখা বরাবর মূলবিন্দু সরলরেখা হবে, কিন্তু ডায়োডের ক্ষেত্রে কিন্তু সেই রকম রূপ দেখা যাচ্ছে না। এটা ভি, এটা আই। তাহলে এটা নেগেটিভ ভোল্টেজ, তার যেই নেগেটিভ ভোল্টেজের জন্য আমরা এখানে কারেন্ট যতটা পেয়েছিলাম, সেই একই পরিমাণ যেই পজিটিভ ভোল্টেজের জন্য আমরা কারেন্ট পেয়েছিলাম এখানে, কিন্তু সেই নেগেটিভ ভোল্টেজের জন্য আমরা সেরকম কারেন্ট পাই না। তাহলে এখানে ভি আর আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে না, অর্থাৎ ভি আর আই পরস্পর সমানুপাতিক নয়। সেই কারণে এই সমস্ত পদার্থের ক্ষেত্রে বা পরিবাহীর ক্ষেত্রে, বিশেষ করে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, কারণ ডায়োড সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়, তাহলে এই সমস্ত সেমিকন্ডাক্টর বা এই সমস্ত পদার্থের ক্ষেত্রে ওহমস ল বা আইভি ক্যারেক্টারিস্টিক মূলবিন্দু বা সরলরেখা হয় না। তাহলে এই সমস্ত পদার্থের ক্ষেত্রে আমরা ওহমের সূত্র প্রয়োগ করতে পারি না, বা এখানে ওহমের সূত্র প্রযোজ্য নয়। তাহলে এটা হচ্ছে একটা গেল কি, সেটা হচ্ছে কি ডায়োড। তাহলে ডায়োডের ক্ষেত্রে ডায়োডে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, সেই লেখচিত্রটা কিন্তু আইভি লেখচিত্র অঙ্কন করলে পরিবাহীর মতো বা যেখানে ওহমস ল খাটছে সেই রকম কিন্তু হচ্ছে না। তাহলে এই সমস্ত পদার্থের ক্ষেত্রে বিশেষ করে তো ডায়োডের ক্ষেত্রে কি ওহমস ল অ্যাপ্লাই করা যাবে না। ওকে, আর একটা এরকম মেটেরিয়াল আছে যে একই বিভবের জন্য বা একই কারেন্টের জন্য দুটো আলাদা আলাদা বিভব পেতে পারি। এরকম কিছু মেটাল আছে বা এরকম কিছু পদার্থ আছে বা পরিবাহী আছে, মানে আমার বিভিন্ন ভ্যারিয়েস, যদি আমরা এটা লার্জ স্কেলে একটা বড় ধরনের নিয়ে চিন্তাভাবনা করি, একটা হিউজ বিভিন্ন রকম যে পদার্থগুলো আছে, যে পরিবাহীগুলো আছে, সমস্ত ব্যাপারটা যে আমরা যদি চিন্তাভাবনা করি, দেখা যাবে সবার ক্ষেত্রে ওহমস ল খাটবে না। নর্মালি আমরা ওহমস লটা দেখলাম যে এইভাবে কাজ করে, কিন্তু এই যে কারুকার্য, এই যে কারেন্ট যাচ্ছে, এই ভোল্টেজ দিলাম, এই কারেন্ট যাচ্ছে, এটা সবার ক্ষেত্রে প্রপোর্শনাল হচ্ছে না। একটা দেখলাম কি ডায়োডের ক্ষেত্রে হয় না। আর একটা আছে কি, যে আমরা যদি একটা অ্যালয় নিই, গ্যালিয়াম আর্সেনাইড, ওকে, এটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার্টিকুলার একটা কারেন্টের জন্য আমরা দুটো বিভব পাচ্ছি। ওকে, একই কারেন্ট কিন্তু বিভব আমরা আলাদা হয়ে যাচ্ছে, মানে এখানে এর লেখচিত্রটা ঠিক এরকম টাইপের হয়। ওকে, এরকম টাইপের হয়। তাহলে এখানে যদি আমি কোনো একটা পয়েন্ট নিই, তাহলে এটা যদি কোনো একটা পয়েন্টেতে কারেন্ট নিই, দেখে নাও, তাহলে এখানে কারেন্ট আমার ফিক্সড, কিন্তু এখানে দেখে নাও এটা যদি ভিআই যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে এখানে দেখে নাও একটা ভোল্টেজ পাচ্ছি V1, এখান থেকে আর একটা ভোল্টেজ পাচ্ছি V2, তাহলে অবশ্যই V2 গ্রেটার দ্যান V1। তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার একটা কারেন্টের জন্য, মানে একটা কারেন্টের জন্য আমরা দুটো বিভব পাচ্ছি, মানে বিভিন্ন বিভবের জন্য আমরা একই কারেন্ট পাবো এখানটায়, এখানেও দেখে নাও, এখানেও পাচ্ছি, এখানেও পাচ্ছি। তাহলে এই সমস্ত পদার্থের ক্ষেত্রে দেখে নাও এগুলো কিন্তু লিনিয়ার হচ্ছে না। এই যে লেখচিত্রটা আইভি যে লেখচিত্রটা হবে, সেটা কিন্তু যে এরকম যে মূলবিন্দু এবং সরলরেখা সেটা হচ্ছে না। তাহলে এক্ষেত্রেও ওহমের সূত্র খাটবে না। তাহলে বিভিন্ন রকম পদার্থ আছে, সবার ক্ষেত্রে কিন্তু ওহমস ল খাটে না। তা যেই সমস্ত আমরা কী করে বুঝবো যে কোনটার ক্ষেত্রে ওহমস ল খাটবে, কোনটার ক্ষেত্রে ওহমস ল খাটবে না, সেটা আমরা কী করে বুঝবো? সেটা বোঝা যাবে যে তাদের লেখচিত্র দেখে, তাদের আইভি, ধরো আইভি ডেটা বলে দিয়েছে, সেই আইভি ডেটা দেখে বা সেখানে লেখচিত্র বলে দিয়েছে, তা সেখান থেকে আমরা বুঝতে পারবো যদি আইভি লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা হয়, তাহলে একমাত্র তার ক্ষেত্রে ওহমস ল প্রযোজ্য হবে, আর অন্য আদার্সের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না, যদি তারা লিনিয়ারলি না হয়। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে মেন হচ্ছে বিভিন্ন রকম মেটাল যেগুলো আছে তার ক্ষেত্রে ওহমস ল প্রযোজ্য হবে, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কোনো অ্যালয় থাকলে প্রযোজ্য সেক্ষেত্রেও হবে না। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট যেটা আমরা আলোচনা করতে হচ্ছে কি, রেজিস্টিভিটি অফ দ্য ভেরিয়াস মেটেরিয়ালস, বিভিন্ন মেটেরিয়ালস ক্ষেত্রে রেজিস্টিভিটি কেমনভাবে পরিবর্তিত হয় সেইটা আমরা আলোচনা করব। তো নেক্সট তোমরা হেডিং দাও, রেজিস্টিভিটি অফ ভেরিয়াস মেটেরিয়ালস। রেজিস্টিভিটি of various materials. ওকে, তো এখানে ভেরিয়াস মেটেরিয়ালস বলতে আমরা এখানে তিনটে মেটেরিয়ালস বুঝি, সেটা হচ্ছে কি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর। তিন রকম মেটেরিয়ালস আছে, তো আমরা তিনটে জানি। একটা হচ্ছে কি কন্ডাক্টর, দু নম্বর হচ্ছে কি সেমিকন্ডাক্টর, আর তিন নম্বর হচ্ছে কি ইনসুলেটর। তো
তো এই তিনটে রেজিস্ট্রিবি দেখে তোমাদের বইয়ের ছক আকারে, যদি তোমাদের কাছে এনসিইআরটি বই থাকে দেখবে তিনটে খুব সুন্দর করে পার্ট বাই পার্ট তাদের রেজিস্ট্রিবিটি কেমন কী হবে সেখান দিয়ে আছে। তার মধ্যে তোমার কাছে যেই কটা গুরুত্ব মনে হবে সেইগুলো মনে রাখবে। আর সবারই মুখস্থ রাখতে হবে, প্রয়োজন নেই এর, বিশেষ করে লোহা বা অন্যান্য মেটেরিয়ালসগুলো আছে। তাছাড়া যে প্রবলেম যখন তুমি সলিউশন করো সেখানে রেজিস্ট্রিবিউটির মান বলে দেওয়া থাকে, মানে এই মান দেখে তোমার একটা কনসেপ্ট আসবে যে কার ক্ষেত্রে রেজিস্ট্রিবিউটি বেশি হয় কার ক্ষেত্রে কম হয়। সাধারণত মেটালের ক্ষেত্রে, বিশেষ করে কন্ডাক্টর যেসব আছে সেসব মেটালের ক্ষেত্রে রেজিস্ট্রিবিউটির মান কি খুব কম হয়। সাধারণত মেটালের ক্ষেত্রে দেখবে যে কন্ডাক্টরের ক্ষেত্রে দেখবে রেজিস্ট্রিবিউটির মান 10⁻⁻⁸ ওহম মিটার থেকে হয় কি 10⁻⁻⁶ ওহম মিটার। ওকে, তা দেখে নাও রেঞ্জটা, শুধু দেখে নাও কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্রিবিউটির রেঞ্জ কত হচ্ছে 10⁻⁸ ওহম থেকে 10⁻⁶ ওহম মিটার পর্যন্ত, এরকম রেঞ্জ হয়। তার জায়গায় ইনসুলেটারের ক্ষেত্রে কী হয়, কন্ডাক্টর থেকে অনেক গুণ বেশি কী হয় রেজিস্ট্রিবিউটির মান হয়। সাধারণত যে কন্ডাক্টরের যেমন রেজিস্ট্রিবিউটার তার 10⁻18 টাইম গ্রেটার দেন কন্ডাক্টর। অর্থাৎ কন্ডাক্টরের ক্ষেত্রে বা পরিবাহীর ক্ষেত্রে যা রেজিস্ট্রিবিউটি হয় তার থেকে সাধারণত 10⁻80 টাইমস গ্রেটার দেন বেশি মানে রেজিস্ট্রিবিউটি হয়। তাহলে এখানে বলতে পারি যে রেজিস্ট্রিবিউটি সাধারণত খুব বেশি হয় কার, সেটা হচ্ছে কি ইনসুলেটারের, এবং কম হয় কন্ডাক্টর। ইনসুলেটার বলতে পারি কি সিরামিক, প্লাস্টিক, রাবার, এগুলো হতে পারে। এক্সাম্পল হিসাবে বলতে পারি, তোমরা এখানে এক্সাম্পল হিসাবে লিখতে পারো কি সিরামিক, রাবার, প্লাস্টিক। ওকে, তাহলে এইগুলো সাধারণত এইগুলো হচ্ছে কি ইনসুলেটার। এদের রেজিস্ট্রিবিউটির মানটা 10⁻80 এর গুণ, মানে কন্ডাক্টর থেকে বা পরিবারের ক্ষেত্রে 10⁻18 এত টাইমস বা এত গুণ বেশি হয়। এর মাঝখানে থাকে সেমিকন্ডাক্টর। তাহলে আমরা এই দুটো জিনিসটা বুঝতে পারলাম, তাহলে এর রেঞ্জটা বুঝতে পারলাম। পরিবারের ক্ষেত্রে বা কন্ডাক্টর বা মেটালের ক্ষেত্রে রেজিস্ট্রিবিউটিটা খুবই কম হয়, আর সবথেকে বেশি হয় কার ক্ষেত্রে, ইনসুলেটার বা অপরিবাহের ক্ষেত্রে। এদের মাঝখানেই আমার থাকে কি কার, সেটা হচ্ছে কি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। সেমিকন্ডাক্টর রেজিস্ট্রিবিউটি উষ্ণতার উপর বিশাল নির্ভর করে। অর্থাৎ কন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়, উষ্ণতা যত বৃদ্ধি পায় রেজিস্ট্রিবিউটিও তত বাড়ে, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে উষ্ণতা যত বৃদ্ধি পাবে রেজিস্ট্রিবিউটি তত কমতে থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে কি সেমিকন্ডাক্টর রেজিস্ট্রিবিউটি ডিপেন্ড করে উষ্ণতার উপরে, আর তার সঙ্গে সঙ্গে যে আমরা ইম্পিউরিটি মেশাই, যে অপদ্রব্য হিসাবে মেশাই, যে একটা পিওর সেমিকন্ডাক্টরের সঙ্গে একটা অপদ্রব্য মিশিয়ে এন টাইপ, পি টাইপ বা পিএন জাংশন ডায়োড বা এনপিএন ট্রানজিস্টর তৈরি করি, বা বিভিন্ন রকম যে আমরা পদার্থগুলো তৈরি করি, সেই কতটাই ইম্পিউরিটি মিশিয়েছি তার উপর ডিপেন্ড করে কিন্তু রেজিস্ট্রিবিউটি ডিপেন্ড করে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। আর রেজিস্ট্রিবিউটি বেড়ে যাওয়া মানে কি রেজিস্ট্যান্স বাড়ে। কেন, আমরা তো জানি R = ρL/A। ওকে, R = ρL/A। তাহলে L/A এইটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এর রেশিও যদি ধ্রুবক থাকে, তাহলে বলতে পারি কি R = ρ। আমরা এটা রেজিস্ট্রিবিউটির ডেফিনেশন যখন বলেছিলাম তখন এটা আলোচনা করেছিলাম। তার মানে কোনো বস্তুর রেজিস্ট্রিবিউটি বা কোনো পদার্থের রেজিস্ট্রিবিউটি বাড়ছে, তার মানে তার কী হচ্ছে, রোধও বাড়ছে, তাই না? তাহলে রেজিস্ট্যান্সও বাড়ছে। তাহলে এখানে আমরা কয়েকটা রেজিস্ট্যান্স জানবো যেগুলো আমরা প্র্যাকটিক্যালি বা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। যে কোনো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা এই রেজিস্ট্যান্স ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি ওয়্যার বাউন্ড রেজিস্টার, আর একটা হচ্ছে কি কার্বন রেজিস্টার। এই দুটো খুবই ব্যবহার করা হয়। আর আমরা যেটা বলছিলাম যে রেজিস্ট্রিবিউটির উষ্ণতার উপর কীভাবে ডিপেন্ড করে সেটা আমরা একটু পরে আলোচনা করব। আগে দুটো জিনিস আমরা আলোচনা করি, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এটা আলোচনা করার পরে রেজিস্ট্রিবিউটি কীভাবে উষ্ণতার উপর ডিপেন্ড করছে, তার সমীকরণটা কী হবে এবং সেখান থেকে কেমন ম্যাথ আসতে পারে, সেগুলো সবই আমরা ডিটেলসে আলোচনা করব। তার আগে আমরা এখানটা একটু আলোচনা করে নিই যে কত রকমের রেজিস্টার আছে। আমরা এখানে কত রকমের রেজিস্টার দেখব। রেজিস্টার, ওকে, রেজিস্টার আমরা দু রকম আমরা সাধারণত ব্যবহার করে থাকি। একটা হচ্ছে কি ওয়্যার বাউন্ড রেজিস্টার, আর একটা হচ্ছে কি কার্বন রেজিস্টার। ওকে, কার্বন রেজিস্টার।
তো ওয়্যার বাউন্ড রেজিস্ট্যান্স বা একটা তার দিয়ে একটা কোনো একটা কোড থাকবে, সেখানে একটা তার দিয়ে জড়ানো থাকে, তা এটা হচ্ছে বলা হয় ওয়্যার বাউন্ড রেজিস্টার। তাহলে এই ওয়্যার বাউন্ড রেজিস্টার কীভাবে তৈরি হয় দেখানো, যে বিভিন্ন রকম অ্যালয়কে তার গায়ে কী হচ্ছে এই তারগুলোকে জড়িয়ে দেওয়া হয়, এরকম জড়িয়ে দিয়ে এটা ওয়্যার বাউন্ড রেজিস্টার তৈরি করা হয়। এই অ্যালয়গুলো কী হয়, সাধারণত ম্যাঙ্গানিন হয়, ম্যাঙ্গানিন বা নাইক্রোম এই জাতীয় অ্যালয়ের উপর কি তারকে জড়িয়ে যে রেজিস্টার তৈরি করা হয় সেটাকে বলা হয় কি ওয়্যার বাউন্ড রেজিস্টার। এর সাধারণত রেঞ্জ খুব একটা বেশি হয়, সামান্য এর থেকে সামথিং মানে 1 বা 2 ওহম থেকে সাধারণত 100 ওহম এর কাছাকাছি এর রেঞ্জ হয়। মানে ওয়্যার বাউন্ড রেজিস্টারটা যেটা তার দিয়ে আমরা জড়িয়ে দেখবে ছোট্ট ছোটো 5 ওহম রোধ, যেখানে প্র্যাকটিক্যাল ল্যাবে আমরা ব্যবহার করে থাকি, 5 ওহম রোধ, 10 ওহম রোধ, ছোট্ট একটা দেখবে এরকম বাটির মতো এরকম কালো মতো একটা ডিবের মতো থাকে এইভাবে, আর তার উপরে দুটো এরকম দাগ থাকে, তাই না? এর গায়ে লেখা থাকে 5 ওহম রেজিস্ট্যান্স। বিশেষ করে মিটার ব্রিজ এক্সপেরিমেন্টের সময় আমরা এগুলো ব্যবহার করে থাকি, বা আরও অন্যান্য ক্ষেত্রে ওহমস লর ক্ষেত্রে বা আরও যে সমস্ত ক্ষেত্রে রেজিস্ট্যান্স লাগে সেই সমস্ত ক্ষেত্রে আমরা এরকম ছোট্ট একটা রেজিস্টার ব্যবহার করে থাকি। দেখবে তার গায়ে লেখা আছে 5 ওহম, কারোর গায়ে লেখা 10 ওহম। ওকে, এইভাবে ছোট আকারে থাকে, দেখবে 10 ওহম, এরকম দুটো নব থাকে আর এখানে 10 ওহম লেখা থাকে। তাহলে এই রেজিস্টারকে যদি তুমি খুলে দেখবে জাস্ট একটা পাত আছে, এরকম একটা পাত আছে, তার গায়ে এরকম তামার তার জড়ানো আছে, তো সেখান থেকে রেজিস্টারটা তৈরি হচ্ছে বা রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে। তাহলে এরকম রেজিস্ট্যান্স যেগুলো খুব অল্প মানের রেজিস্ট্যান্স হয়, বা যেগুলো আমরা প্র্যাকটিক্যাল ল্যাবেতে, তুমি যদি প্র্যাকটিক্যাল ল্যাবে যাও সেখানে ল্যাবে গিয়ে দেখবে ছোট্ট যে রেজিস্ট্যান্সগুলো আছে 5 ওহম 10 ওহমের, যে কালো ছোটো বাটির মতো দেখতে হয়, সেই সমস্ত রেজিস্ট্যান্সকে যদি খোলা যায়, খুলে দেখবে সেখানে দেখবে একটা পাতলা পাত আছে, সেখানে তামার তার দিয়ে জড়ানো আছে। তাহলে এইরকম এই পাতলা পাতটা এইটা হচ্ছে এটা কি যে ম্যাঙ্গানিনের হয় বা নাইক্রোম হয়, এই সমস্ত অ্যালয়ের গায়ে এই তারগুলো জড়িয়ে এই রেজিস্ট্যান্সগুলো তৈরি করা হয়। তাহলে এর রেঞ্জটা খুব একটা বেশি হয় না, এর রেঞ্জ সাধারণত হয় কি 1-2 ওহম থেকে সাধারণত 100, খুব বেশি হলে 100 ওহমের কাছাকাছি হয়। ওকে, তাহলে এইটা হচ্ছে কি ওয়্যার বাউন্ড রেজিস্টার। তাহলে এইভাবে ওয়্যার বাউন্ড রেজিস্টার তৈরি করা হয়। নেক্সট হচ্ছে কি দেখে নাও, নেক্সট যেটা এর সাপেক্ষে যেটা আমরা করবো আরেকটা, সেটা কার্বন রেজিস্টার। এটা বেশি ব্যবহার করা হয়, সাইজও কম। এর ক্ষেত্রে দেখো না এই যে ওয়্যার বাউন্ড রেজিস্টার যে আমরা তৈরি করছি এর তুলনায় এর সাইজটা খুবই কম, আর এটা খুব সহজে আমরা দেখে নির্ণয় করতে পারি। এখানে তো আমরা রেজিস্টার গায়ে লেখা থাকে, কিন্তু এমন রেজিস্ট্যান্স থাকবে এটা যেটা আমরা কোনো গায়ে লেখা থাকবে না, ডাইরেক্ট আমরা দেখে চিনতে পেরে যাব। এটা দেখতে কেমন হয় দেখে নাও, একে বলা হয় কার্বন রেজিস্টার। সেটা দেখতে কেমন হয় দেখবে, এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপ থাকে, এখান থেকে একটা তার এরকম বসানো থাকে আর এরকম বসানো থাকে। টোটালটা হচ্ছে ইয়েলো কালারের হয়, এটা সাধারণত ইয়েলো কালারের। ওকে, এটা ঠিক যদি তুমি প্র্যাকটিক্যালি দেখতে যাও তাহলে এরকম থাকবে, এটা এরকম টাইপের থাকে, আর এখানটায় এরকম থাকে। এখানে পরপর দেখবে 3টে কালার থাকে, আর শেষের দিকে একটা কালার থাকে, 4টে কালার। তাহলে এখানে যদি দেখা 1 2 3 আর এখানে 4টে কালার থাকে। তাহলে এখানে কালার কোড দিলে এই রেজিস্ট্যান্সগুলো আমরা দেখে বুঝতে পারবো যে এটা কত ওহম হবে। আমি আজকে কার্বন রোধটা এমনভাবে বুঝিয়ে দেবো, আজকে এটা দেখার পর যে কোনো রেজিস্ট্যান্স যে কোনো দোকানে গিয়ে জাস্ট রেজিস্ট্যান্স তোমার হাতে দেবে, তুমি হাতে নিয়ে বলতে পারবে যে এটা রোধ হচ্ছে এত ওহম, এতই সহজভাবে এটা বোঝা যায়। তো এখানে তাহলে টোটাল কটা কালার থাকে 3টে, আর ধরুন X Y Z। ওকে, আর এটা হচ্ছে এক্সট্রা কালার, ধরলাম এটাকে আমি ধরলাম, এটা তাহলে X Y Z 3টে কালার থাকবে। দেখবে এরকম ইয়েলো টাইপের টোটাল এই রেজিস্ট্যান্সটা ইয়েলো বা সবুজ টাইপের হয়, সবুজ বা ইয়েলো। ওকে, এরকম কালার রেজিস্ট্যান্স হয়, তার গায়ে পরপর যেখানে দেখো না, ধরো এটা যদি রেজিস্টার হয় যে এরকম 1 2 3 এরকম কালার দেওয়া থাকে এরকম, আর শেষের দিকে একটা কালার। এই কালারটা হয় সিলভার কালার, হয় সিলভার, না হয় গোল্ড, হয় গোল্ড বা গোল্ডেন কালার হয়, নাহলে সিলভার কালার হয়। এই দুটোর মধ্যে যে কোনো একটা কালার হয়। এই কালারগুলো হয় কি হয় কালো হয়, নাহলে ব্রাউন হয়, নাহলে রেড হয়, নাহলে অরেঞ্জ হয়, বা ইয়েলো হয়, গ্রে হয়, এরম টাইপের 3টে কালার থাকে। তাহলে আমরা কালার দেখে কিভাবে বুঝবো যে এর রোধ এত হবে বা এর রোধ এত হবে, সেটা দেখা খুবই সহজ। একটা বলা যেতে পারে একটা লাইন আছে, বা একটা কবিতার মতো বলা যেতে পারে, একটা শ্লোকের মতো, যেটা তুমি ইচ্ছে করো সেটা যদি মুখস্থ করতে পারো খুব সহজে তুমি বুঝতে পারবে এর রেজিস্ট্যান্সটা কী হবে। সেটাকে কী দেখে নাও,
BB Roy, great boy, very good work, কি লিখলাম? BB Roy, great boy, very good work। এটা ভালো করে মুখস্থ করবে। এইটা মুখস্থ করলে কার্বন রোধক থেকে যা অঙ্ক আসবে তুমি খুব সহজেই করতে পারবে। তাহলে কি বললাম? BB Roy, great boy, very good work, BB Roy, great boy, very good work। ওকে, এটা ভালো করে মুখস্থ করে নেবে। তাহলে প্রথম বি মানে B for black, ওকে, B for brown, R for হচ্ছে red, Y for হচ্ছে ইয়েলো, ওকে, O for orange, ওকে, Y for ইয়েলো কিন্তু O for orange, এটা হবে কি? O for orange, ওকে, অরেঞ্জ। Y for হচ্ছে ইয়েলো, G for হচ্ছে গ্রিন, B for হচ্ছে ব্লু, তা V for হচ্ছে ভায়োলেট, G for হচ্ছে গ্রে, আর W for হচ্ছে হোয়াইট। তাহলে দেখে নাও এই হচ্ছে কালার। তাহলে BB Roy, গ্রেট বয়, ভেরি গুড ওয়ার্ক। তাহলে এটাকে এইভাবে লিখবে আর দেখে নাও প্রত্যেকটা বসিয়ে দেবে। ব্রাউন, ব্ল্যাক, ব্রাউন, রেড, R for রেড, O for অরেঞ্জ, Y for ইয়েলো, G for গ্রিন, B for ব্লু, V for ভায়োলেট, G for গ্রে, W for হোয়াইট। ওকে, এই হচ্ছে কালার। তাহলে এর কোড কী হবে? সহজ কোড বসে দেবে, 0 থেকে শুরু হবে। ওকে, 0 1 2 3 4 5 6 7 8 9, ব্যাস শেষ। দেখে নাও 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এইভাবে মনে রাখবে। যদি ভুলে যাও যে কোনটা কালার, কোন কালারের কত কোড হবে সেটা তোমরা তাহলে এটা লিখে ফেলবে একবার, তাহলে সুবিধা হয়ে যায়। দেখো না, ব্ল্যাক 0, ব্রাউন 1, রেড 2, অরেঞ্জ 3, ইয়েলো 4, গ্রিন 5, ব্লু 6, ভায়োলেট 7, গ্রে হচ্ছে 8, আর হোয়াইট হচ্ছে 9। ওকে, তাহলে দেখে নাও BB Roy, গ্রেট বয়, ভেরি গুড ওয়ার্ক, B for black, B for brown, R for red, O for orange, Y for yellow, G for green, B for blue, V for violet, G for grey, W for white। ওকে, তাহলে এই হিসাবে কালারগুলো মনে রাখবে। যদি এই লাইনটা মুখস্থ থাকে তাহলে খুব সহজে কালারগুলো তো লেটার দেখি তুমি বুঝতে পারছো কোনটা কী কালার হবে। সেই হিসাব প্রত্যেকটা প্রথম থেকে 0 থেকে বসিয়ে দেখবে, তাহলে প্রত্যেকটা কালার মিলে যাবে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত। এবার ধরো আমরা একটা রেজিস্ট্যান্স দিয়েছি, সাপোজ একটা রেজিস্ট্যান্স দিয়েছে, তার মান কত বের করবে, কত ওহম হবে সেটা নির্ণয় করতে চাইছি। তাহলে তার নির্ণয় করার ফর্মুলাটা কী আছে দেখে নাও। আর সেটা আমার নির্ণয় করার ফর্মুলা হচ্ছে R = XY। এই XY পাশাপাশি বোঝায়, গুণ আকারে নয়, যেমন X × Y এই হিসাবে নয়। XY দুটো কালারের কোড পরস্পর পাশাপাশি বসবে, যেমন 1 2 12 হয়ে যায়, সেরকম 1 আর 2 পাশাপাশি বসলে কী হয়তো 12 হয়। ঠিক একইভাবে এইরকমভাবে বসবে, XY পরস্পর পাশাপাশি বসবে, ইন্টু 10⁻Z। 3 নম্বর যে কালার হবে সেই কালারের কোডটা Z পাওয়ার হিসাবে বসবে। তারপরে কি +- A। ওকে, এটা হচ্ছে কি এরর, কতটা এরর এসছে। আমরা এই এরর উপরে ভিডিও করেছিলাম, এরর জিনিসটা কি ডিটেলসে আলোচনা করেছি, তার উপরে আমরা নিউমেরিক্যাল প্র্যাকটিসও করেছি। তাহলে ঠিক রেজিস্ট্যান্স মেজারমেন্ট করতে গেলেও সেখানেও এরর থাকবে, সেই এররটা হচ্ছে +- A। হচ্ছে কি, এ যদি গোল্ডেন হয়, ওকে, এ যদি গোল্ডেন হয়, গোল্ডেন হলে 5% ± এরর হয়। 5% বাড়তেও টোটাল রেজিস্ট্যান্স 5% বেশি হতে পারে, কম হতে পারে। দেখবে কোনো মাল্টিমিটার নিয়ে যদি রেজিস্ট্যান্স মাপো, সেই রেজিস্ট্যান্স কালার কোড থেকে যা পাবে যখন তুমি মাপবে তাতে বেশি বা একটু কম পাবে। তাহলে বেশি বা কম সেইটাই হচ্ছে এরর। তাহলে গোল্ডেন হলে কি 5% এরর বা 5% ত্রুটি। আর যদি A = এই শেষ কালারটা যদি আমার সিলভার হয় তাহলে হচ্ছে 10% এরর। ওকে, এই পার্সেন্টেজটা লিখে রাখবে। তাহলে 5% এরর কার জন্য হচ্ছে, গোল্ডেন কালার হলে সেটা, আর যদি সিলভার কালার হয় তার 10% এরর। এবারে আমরা যে কোনো একটা এক্সাম্পল নিই, তার রেজিস্ট্যান্স কত বের করবো। নিজের ইচ্ছা মতো কালার নিতে পারো। আমি প্রথম ধরলাম কি রেড, অরেঞ্জ, ব্লু বা ব্রাউন। ওকে, ব্রাউন BR দিলাম। কালার তো আমরা এখানে লেটার বলে বুঝলাম যে কোনটা ব্ল্যাক কোনটা ব্রাউন, আমরা বুঝতে পারবো না। কিন্তু যখন আমি রেজিস্ট্যান্স হাতে নেব সেখানে কালার লেখা আছে বা কালার বলে দেবে তোমাকে, সেই হিসাবে আমরা বসিয়ে দেবো। তাহলে প্রথম ব্ল্যাকটা 0 হবে, ব্রাউনটা 1 হবে, ব্ল্যাক 0 ব্রাউন 1। ওকে, তাহলে দেখে না কি আছে,
রেড, অরেঞ্জ আর ব্রাউন, এই তিনটে কালার আছে। আর শেষেরটা ধরলাম আমার সিলভার আছে, প্রথমটার ক্ষেত্রে আমি সিলভার ধরলাম, সিলভার কালার আছে। তাহলে এর রেজিস্ট্যান্সটা কত হবে? মানে আমি একটা রেজিস্ট্যান্স এমন নিলাম যার প্রথম তিনটে কালার হচ্ছে রেড, অরেঞ্জ, ব্রাউন, আর শেষের কালারটা হচ্ছে সিলভার, তাহলে তার রেজিস্ট্যান্সটা কত হবে? তাহলে রেজিস্ট্যান্সের ফর্মুলা কি? তাহলে এইটা আমরা ইউজ করব। তাহলে এইটা যদি আমরা ব্যবহার করি তাহলে বলতে পারি কি আর ইকুয়াল টু প্রথম কি রেড, রেডের কালার কোড কত 2, তাহলে 2, আর তারপর কি অরেঞ্জ, অরেঞ্জের কালার কোড কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার, ব্রাউনের কালার কোড কত, ব্রাউন দেখানো কত আছে ব্রাউন 1, তাহলে 1, তাহলে প্লাস মাইনাস সিলভার 10%, এত ওহম। তার মানে এটা কত পেলাম দেখে নাও, তার মানে হচ্ছে 230 ওহম প্লাস মাইনাস 10% এরর, এত ওহম। এইভাবে আমরা রেজিস্ট্যান্সগুলো নির্ণয় করে থাকি। এবার দেখো ছোটোখাটো ক্ষেত্রে আমরা বের করলাম যদি একটু বড় হয়, অর্থাৎ ধরো কালার কোড এটা দিল, যেটা হচ্ছে কি ব্রাউন দিয়ে দিয়েছে, ব্রাউন, তারপর হচ্ছে কি ব্লু দিয়েছে, ওকে ব্লু, তারপরে কালার দিয়েছে কি, তারপর ধরলাম আমার কি ভায়োলেট দিয়েছে, ওকে ভায়োলেট নাম্বার একটা কাজ করছি আমি ইয়েলো ধরে নিচ্ছি, ইয়েলো, তার তিনটে কালার দিয়ে দেখে নাও, প্রথমটা হচ্ছে ব্রাউন, তারপর হচ্ছে ব্লু, তারপর হচ্ছে ইয়েলো, তাহলে এর রেজিস্ট্যান্স কত হবে? আর এটা ধরলাম কি, এটার ক্ষেত্রে আমি প্রথমে গোল্ডেন কালার ধরলাম, জি শেষের কালারটা হচ্ছে গোল্ডেন, তাহলে এর রেজিস্ট্যান্স কত হবে? তাহলে সেটা আমরা কীভাবে নির্ণয় করবো? একই ফর্মুলা আছে আমার, ফর্মুলা দেখে নাও, এই ফর্মুলাটাই সর্বদা ব্যবহার করতে হবে, এখানে যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করে নির্ণয় করব। তাহলে দেখে নাও কীভাবে করে দেখে নাও, তাহলে আর ইকুয়াল টু প্রথমে যে কি ব্রাউন, তাহলে এক্সটা কী আছে ব্রাউনের কোড কত 1, তাহলে 1, তারপরে কী আছে দেখে নাও ওয়াই আছে, ওয়াইটা কত আছে ব্লুটা কী আছে দেখো না, ব্লু কত আছে ব্লু 6, দেখো 2-3 বার পড়তে এগুলো অটোমেটিকলি তোমার কালার কোড মুখস্থ হয়ে যাবে। ইয়েলোর 4 হয়, ব্লু 6 হয়, গ্রিন 5 হয়, ভায়োলেট 7 হয়, হোয়াইট 9 হয়, ও গ্রে 8 হয়, ওকে রেড 2, অরেঞ্জ 3, ব্রাউন 1, এইভাবে তোমার খুব সহজে 2-3 বার দেখলেই এইটা যদি মুখস্থ করতে পারো একবার, আর কোডগুলো একবার দেখে নিতে পারো, খুব সহজে প্রত্যেকটা কালারের কোড তোমার মুখস্থ হয়ে যাবে এগুলো। তাহলে দেখে নাও আমি কী বসালাম, ব্রাউন 1 বসালাম, আর ব্লুটা কত দেখো 6 বসালাম, তাহলে XY বসিয়ে দিচ্ছি ইন্টু 10 টু দি পাওয়ার জেডের কথা আছে দেখে নাও ওয়াই, ইয়েলো কথা হচ্ছে আমার 4 প্লাস মাইনাস, তা ইরর কত আছে দেখে নাও, এখানে গোল্ডেন আছে তার 5% ইরর, ব্যাস এত ওহম, তাহলে এত ওহম হবে। তাহলে এর রেজিস্ট্যান্সটা কত হবে, এত ওহম। যদি এখানে ত্রুটি নাই বলে দেয়, ধরো কিছু প্রবলেম থাকে যে শেষ কালারটা বলে দেয় না, মানে নর্মালি 3টা কালার কোড বলে দিল, 3টা কালার বলে দিলে এত কালার আছে রেজিস্ট্যান্স কত বের করো, তাহলে এখানে ত্রুটির কোনো ব্যাপারই নেই, বলে দেয়নি যেহেতু, বলে দিলে আমরা ওটা লিখবো, যদি না বলে দেয় ধরো নাও এইটার আমার 4 নম্বর কালারের কথা কিছু বলেনি, তাহলে এই ত্রুটিটা আমি আর লিখবো না, তাহলে এটা কী হলো ডাইরেক্ট এত ওহম, তাহলে এত ওহম মানে কত কিলো ওহম হচ্ছে দেখে নাও, তাহলে 160 কিলো ওহম। তাহলে এইভাবে রেজিস্ট্যান্সগুলো বের করতে হয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি, তাহলে যদি আমার কালার কোড বলে দেয় সেখান থেকে রেজিস্ট্যান্স বের করতে পারছি, যদি অপোজিট থেকে যদি রেজিস্ট্যান্সটা বলে দেয়, ধরলাম আমার দিল কি 100 কিলো ওহম, 100 কিলো ওহম রেজিস্ট্যান্স, ওকে 100 কিলো ওহম রেজিস্ট্যান্স, এর কালার কোড কত হবে? তাহলে এটাকে আমরা কী হতে হবে, এই ফরম্যাটে সাজাতে হবে, এই ফরম্যাটে, যেহেতু এখানে ইরর বলে দেয় তাহলে ইরর দরকার নেই, তাহলে এই XY 10 টু দি পাওয়ার Z এই অর্ডারে আমাকে এটা সাজাতে হবে, সেই হিসাবে আমরা কালার বের করে দেখলাম। তাহলে এটা আমরা বলতে পারি কি আর ইকুয়াল টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওহম, 100 কিলো ওহম মানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওহম বলতে পারি। তার মানে এটাকে যেহেতু এখানে XY আছে তাহলে দুটো ডিজিট নিতে হবে, তাহলে বলতে পারি 10 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ওহম। এবারে বলো এর কালার কোড কী হবে, 1টা কার, 1 হচ্ছে ব্রাউন, 0টা কার ব্ল্যাক, আর পাওয়ার কী আছে দেখো না জেড, তাহলে পাওয়ারে 4 আছে, 4 কার ইয়েলো, তাহলে এখানে কালার কোড হবে, তাহলে 100 কিলো ওহম রেজিস্ট্যান্সের কালার কোড হবে কি ব্রাউন, ব্ল্যাক, ইয়েলো। তা তোমাকে যদি বলে যে প্র্যাকটিক্যাল করছো যে অনেক রেজিস্ট্যান্সের এক জায়গায়, সেখান থেকে বলো 100 কিলো ওহম রেজিস্ট্যান্সটা নিয়ে আসো, কোনো মাল্টিমিটার ব্যবহার করে না, দেখে নিয়ে আসতে হবে তোমাকে। তা সেখানে যাবে কি তুমি বিভিন্ন রেজিস্ট্যান্সের কোন কালারটা মেলাবে, পরপর 3টে কালার ব্রাউন, ব্ল্যাক, ইয়েলো, তাহলে ব্রাউন, ব্ল্যাক, ইয়েলো, যেই 3টে কালার ব্রাউন, ব্ল্যাক, ইয়েলো আছে সেইটাই হচ্ছে কি আমার 100 কিলো ওহম। তা যদি আমি এরকম দিয়ে দেয়, ধরলাম এটা তো আমার ইজি আর একটু লাগছে কারণ এটা সহজ আছে, এর থেকে যদি টাফ টাইপের দিয়ে দেয়, ধরলাম আর ইকুয়াল হলো কি 56 ওহম,
56 ওহম দিল, তাহলে এই রেজিস্ট্যান্সের কালার কোড কী হবে সেটাও একটা কোশ্চেন আছে। তাহলে সেটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও, এটাও খুব সহজ। তাহলে R = 56 × 10⁻0 ওহম। সর্বদা আমাকে কিন্তু এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, X Y Z, তবেই আমরা রেজিস্ট্যান্স বের করতে পারবো। তাহলে 5 কার দেখে নাও, 5 হচ্ছে আমার গ্রিন, দেখে নাও গ্রিন হচ্ছে 5, তাহলে গ্রিন হবে। 6টা কার হচ্ছে, 6টা দেখে নাও ব্লু, আর 0টা কার হচ্ছে ব্ল্যাক। তার মানে আমাকে যদি 56 ওহম রেজিস্ট্যান্স নিয়ে আসতে দেয়, তাহলে আমি কোন কালার দেখবো, 3টে কালার মধ্যে গ্রিন, ব্লু, ব্ল্যাক। ওকে, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এই 3টে কালার দেখবো। তাহলে দেখে নাও আমরা এটা শিখে নিলাম। তাহলে কোনো রেজিস্ট্যান্সের কালার দেওয়া থাকলে তাকে সেখান থেকে আমরা কী করে রেজিস্ট্যান্সটা বের করব, আর কোনো রেজিস্ট্যান্স বলে দিলে সেখান থেকে কী করে কালার কোড আমরা বের করতে পারি, সেটা আমরা খুব সহজেই শিখে গেলাম। তো আশা করি তোমরা এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার আছে। যদিও কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, তো এবার নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ আছে, সেটা কি রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স কীভাবে উষ্ণতার উপর ডিপেন্ড করে। ওকে, এখানে তোমরা হেডিং দাও, resistivity depends on temperature. Temperature dependence of resistivity. Okay. তাহলে রেজিস্টিভিটি উষ্ণতার উপর কীভাবে ডিপেন্ড করে সেটা আমরা একটু ডিসকাস করব। আমরা নর্মালি এটা জেনে গেছি যে রেজিস্টিভিটি কী হচ্ছে, উষ্ণতা যত বৃদ্ধি হবে তার রেজিস্টিভিটিও বাড়বে। কার ক্ষেত্রে? মেটালের ক্ষেত্রে বা যেই সমস্ত পরিবারের ক্ষেত্রে আবার ওহমস ল খাটে, তাই না? তাহলে এটাও আমরা বলতে পারি যে রেজিস্টিভিটি আর টেম্পারেচার, যদি আমি ক্যাপিটাল টি দ্বারা বলি টেম্পারেচার, এটা হচ্ছে টেম্পারেচার। ওকে, টেম্পারেচার, তাহলে সেটা হচ্ছে মূল বিন্দু সরলরেখা হবে এরকমভাবে। কিন্তু সমস্ত পদার্থের ক্ষেত্রে সর্বদা সরলরেখা পারে না, অর্থাৎ যে সমস্ত পরিবারের ক্ষেত্রে ওহমস ল মেনে চলে সেই সমস্ত পরিবারের ক্ষেত্রেও সবার ক্ষেত্রে কিন্তু সেমভাবে বাড়ে না, কারোর ক্ষেত্রে রেজিস্টিভিটি খুব বেশি বেড়ে যায়। ওকে, আমরা বলি না কোনো পদার্থ আছে যার রোধাঙ্ক খুব বেশি হয়, কারোর একটু কম হয়। তো কন্ডাক্টারের ক্ষেত্রেও এই মানে দেখা যায় যে কারোর ক্ষেত্রে রেজিস্টিভিটি বেশি হচ্ছে, কারোর ক্ষেত্রে কম হচ্ছে। তো সেরকমই দেখে নাও যে বিশেষ করে একটা কপারে যদি দেখায়, কপারের ক্ষেত্রে উষ্ণতার সঙ্গে রেজিস্টিভিটির সম্পর্কে দেখায়, সেটা দেখা যাবে কি এইভাবে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। ওকে, অনেক বেড়ে যাচ্ছে, তাহলে এখানে দ্রুত বেড়ে যায়। তাহলে এই যে এইভাবে স্ট্রেট লাইন হচ্ছে তার থেকে দ্রুত বেড়ে যায়। তাহলে বিভিন্ন রকম মেটালের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে দেখবে খুব ধীরে ধীরে একটু বাড়ে, মানে রেজিস্টিভিটিটা উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে খুব দ্রুত না বাড়লেও, মানে একটা হচ্ছে কি দেখানো, এটা হচ্ছে কি রো প্রপোর্শনাল টু টেম্পারেচার, আর এটা দেখানো তার থেকেও বেশি, এটা হচ্ছে লিনিয়ারলিভাবে আমার বাড়ছে, এটা হচ্ছে কি তার থেকে দ্রুত, মানে একটু যদি উষ্ণতা বাড়াচ্ছি দেখে নাও খুব বেশি পরিমাণ মানে রোধাঙ্ক বা রোধ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে এরকমও মেটাল কিছু আছে। তাহলে এটা হচ্ছে কপারের। ওকে, কপারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে উষ্ণতা সামান্য বাড়ালেও এখান থেকে দেখে নাও খুব কম উষ্ণতা বাড়ালেও সেটা কি হচ্ছে মানে খুব দ্রুত বেড়ে যায়। অর্থাৎ আমরা জানি নর্মালি যে রেজিস্টিভিটি এইরকম হবে, তাই না, মূল বিন্দু সরলরেখা হবে, কিন্তু কপারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি রেজিস্টিভিটিটা খুব বেশি বেড়ে যাচ্ছে। আবার দেখে নাও যদি আমরা নাইক্রোম নিই, নাইক্রোমের ক্ষেত্রে দেখা যাচ্ছে নাইক্রোমের ক্ষেত্রে দেখাচ্ছে যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটাকেও এরা স্ট্রেট লাইনভাবেই হচ্ছে, কিন্তু সেটা মূল বিন্দু কমে নেয়। অলরেডি প্রথম থেকে আমার উষ্ণতা T=0 হলে এটা এখানে আছে কি এই যে টেম্পারেচারটা এটা কেলভিন স্কেল। ওকে, অ্যাবসলিউট টেম্পারেচার বা পরমশূন্য উষ্ণতা যেটা বলি, আমরা কেলভিন টেম্পারেচারটা নিচ্ছি কেলভিনে, তা সেটা রেজিস্টিভিটি দেখলাম প্রথমে কি নাইক্রোমের ক্ষেত্রে অলরেডি প্রথম থেকে আমার রেজিস্টিভিটি থাকে, তার সঙ্গে ধীরে ধীরে এইভাবে বৃদ্ধি পায়। ওকে, এবং কীভাবে যে সমস্ত মেটাল আছে যে সমস্ত পরিবার আছে তার ক্ষেত্রে রেজিস্টিভিটি কীভাবে চেঞ্জ হয় তারও একটা ফর্মুলা আছে। দেখবে ক্লাস 11-এ একটা চ্যাপ্টার ছিল যে এক্সপানশন অফ সলিড অ্যান্ড লিকুইড। ওকে, বা থার্মাল এক্সপানশন আমরা পড়েছিলাম যে কোনো বস্তুকে কঠিন বা তরল বস্তুকে তাপ দিলে তার যে প্রসারণ হয়, তাপীয় প্রসারণ, সেই প্রসারণের ক্ষেত্রে আমরা 3টে গুণাঙ্ক পেয়েছিলাম বা কোফিসিয়েন্ট পেয়েছিলাম। একটা হচ্ছে কি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। সেখানে থেকে একটা ফর্মুলা লিখেছিলাম আমরা V2 = V1 1 + α t। ওকে, এখানে আলফা হবে না গামা হবে, গামা টি,
যেখানে টি ইকুয়াল ছিল T2 মাইনাস T1, T2 গ্রেটার দ্যান T1। যদি আমরা দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রে যখন দৈর্ঘ্য প্রসারণ করেছিলাম সেক্ষেত্রে ফর্মুলা ছিল কি L2 ইকুয়াল টু L1 1 প্লাস আলফা টি, টিটা একই হবে T2 মাইনাস T1, T2 গ্রেটার দ্যান T1। তাহলে কোনো বস্তুর যদি উষ্ণতা বৃদ্ধি করে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে আর আয়তনের বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে যেটা আমরা আলোচনা করছিলাম যে প্রত্যেকটা পরিবাহের ক্ষেত্রে রেজিস্টিভিটি শুধু বাদে কার বাদে, হচ্ছে সেমিকন্ডাক্টর বাদে, কারণ সেমিকন্ডাক্টর হচ্ছে কি মানে ইনসুলেটর এবং কন্ডাক্টর এদের মাঝখানে থাকে, সেটা সেমিকন্ডাক্টর পুরোপুরি কন্ডাক্টর নয়, তাই না? তাহলে এর মাঝে, তা যদি কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ভাবি যে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কি এর রেজিস্টিভিটিও বাড়ে, যেমন আয়তন বৃদ্ধি পায়, যেমন দৈর্ঘ্য বৃদ্ধি পায়, যেমন ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ঠিক একইভাবে উষ্ণতা বাড়ালে রেজিস্টিভিটিও বাড়ে বা রোধ বাড়ে। তাহলে সেই ফর্মুলা যদি এর সঙ্গে আমরা কম্পেয়ার করি সেটা বলতে পারি কি রো টি ইকুয়াল টু রো 0 1 প্লাস আলফা ক্যাপিটাল টি বাই স্মল টি 0। তাহলে একইভাবে দেখে নাও এখানে টি আছে কি অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট স্কেল টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণ, সেই শূন্যতা উষ্ণতা আমরা স্কেলটা নিলাম। তার টি ইকুয়াল টু 0 থেকে রোধাঙ্ক করা ছিল আর টি ইকুয়াল টিতে আমার কত ছিল সেই উষ্ণতা দিচ্ছি। তাহলে রো টি ইকুয়াল রো 0 1 প্লাস আলফা টি মাইনাস টি 0। এটা পরম উষ্ণতা না রেখে নর্মাল উষ্ণতা আমরা বলতে পারি রো স্মল টি ইকুয়াল টু রো 0 সেলসিয়াস স্কেলে যদি আমরা লিখি এটাকে, তাহলে এটাকে আমরা বলতে পারি 1 প্লাস আলফা স্মল টি মাইনাস টি 0। ওকে, বা শুধু আমরা বলতে পারি এটাকে শুধু টি বলতে পারি। ওকে, শুধু টি বলতে পারি, অর্থাৎ সেলসিয়াস স্কেলে টি ইকুয়াল টু 0 বসালে টি ইকুয়াল টু বলতে পারি কি আমার T2 মাইনাস 0, 0 থেকে করলে আমরা টি পাচ্ছি। তা টি ইকুয়াল পার্টিকুলার যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার, রো হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস, যে রো হচ্ছে ডেন্সিটিটা কার ডেন্সিটি 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো মেটালের বা কোনো পরিবাহের যে ঘনত্ব বা রোধাঙ্ক যে হবে সেই রোধাঙ্কটা এটা হচ্ছে পার্টিকুলার টি টেম্পারেচার তার রোধাঙ্ক। এই ফর্মুলাটা থেকে তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা উষ্ণতার উপর কীভাবে ডিপেন্ড করছে। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, দেখে নাও যে রো টি ইকুয়াল টু রো 0 প্লাস আলফা টি, তাহলে বা আলফা ইকুয়াল টু রো টি মাইনাস রো 0 বাই, ওকে এখানে আরেকটা রো 0 গুণ হয়ে যায়, তাহলে রো 0 টি এটা হবে। তাহলে আলফাটাকে কী বলা হয়, আলফাকে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। ওকে, তাহলে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, তাহলে আলফা ইকুয়াল টু রো টি মাইনাস রো 0 বাই রো 0 টি। তাহলে এখানে দেখো এটা রো টি হচ্ছে কি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমার রেজিস্টিভিটি, মেটালটার বা এই পদার্থটার রেজিস্টিভিটি যে পরিবাহী আছে বা কন্ডাক্টার তার রেজিস্টিভিটি। রো 0 হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এক্ষেত্রে একটা দেখবি এখানে যারা আমরা যে কোনো উষ্ণতার ক্ষেত্রে যে কোনো ধরো 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমার কত ছিল আয়তন, তারপরে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত সেইভাবে যে নির্ণয় করতাম। এক্ষেত্রে কিন্তু সর্বদা আমার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে নিতে হবে, অর্থাৎ যে রো 0টা সর্বদা ফিক্সড থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে যে কোনো উষ্ণতা 40 ডিগ্রি 30 ডিগ্রি 50 ডিগ্রি 100 ডিগ্রি তার মধ্যে। মানে প্রাথমিক যে আমার উষ্ণতা নেব বা প্রাইমারি যে টেম্পারেচারটা সেটা অলওয়েজ 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা নিতে হবে। তাহলে আলফা ইকুয়াল রো টি মাইনাস রো 0 বাই রো 0 টি এই হিসাবে নিতে পারি, বা টি ইকুয়াল টু যেটা বললাম টি মাইনাস টি 0। এই ফর্মুলাটাকে আর একটু ভালোভাবে আমরা সাজাতে পারি, সেটা কি যদি আমরা ডেরিভেটিভ রূপ নিই সেটাকে বলতে পারি কি আলফা ইকুয়াল টু দেখে নাও 1 বাই রো ডি রো বাই ডিটি। দেখে নাও এটাকে যদি আমরা সাজাই, এখানটা আমি লিখছি এই ফর্মুলাটাকে আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের। তা দেখে নাও এটাকে যদি আমরা সাজাই কী হবে, দেখে নাও রো টি ইকুয়াল টু রো 0 প্লাস রো 0 আলফা টি মাইনাস টি 0, তাহলে বা আলফা ইকুয়াল টু রো টি মাইনাস রো 0 বাই রো 0 টি মাইনাস টি 0। তা টি মাইনাস টি 0কে যদি আমি ডেল্টা টি ডিটি দিয়ে দিই, ডিটি বলি, তাহলে টি মাইনাস টি 0, তাহলে আর ডি রো ইকুয়াল টু রো টি বাই মাইনাস রো 0, তাহলে সেটাকে আমাদের ডি রো। তা দেখে নাও এখান থেকে আমরা বলতে পারি কি, তা যদি আমরা ডেরিভেটিভ রূপ বলি আলফা ইকুয়াল টু 1 বাই রো ডি রো বাই ডিটি। এই ফর্মুলাটা কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে এইভাবে আলফাটা হচ্ছে কি শুধু উষ্ণতার উপর ডিপেন্ড করে,
যে থার্মাল মানে কোএফিসিয়েন্ট অফ দ্য রেজিস্টিভিটি সেইটা কার উপর ডিপেন্ড করে, অনলি ফর টেম্পারেচার। তাহলে আলফা ইকুয়াল টু 1/ρ d/dt। তাহলে এটা হচ্ছে শর্ট ফর্মুলা। এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগতে পারে। আর এইগুলো ফর্মুলাটা মনে রাখবি। একে আবার আমরা রেজিস্ট্যান্স ফর্মও সাজাতে পারি। ওকে, এই ফর্মুলাটাকে আমরা রেজিস্ট্যান্স ফর্মও সাজাতে পারি। সেটা কি দেখে নাও, আলফা ইকুয়াল টু RT মাইনাস R0/R0, ওকে, R0T। কীভাবে দেখে নাও, খুব সহজ ব্যাপার আছে, এটা কোনো জটিলতা নেই। দেখে নাও খুব সহজে আমরা এখান থেকে এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনে কনভার্ট করতে পারি। কীভাবে দেখে নাও, আমরা জানি কি R ইকুয়াল টু ρL/A, তা রো ইকুয়াল টু AR/L। ওকে, এইটা তাহলে দেখে নাও AR/L, তাহলে এর ক্ষেত্রেও থাকবে, এখানেও থাকবে। তাহলে কমন নিলে নিচের সঙ্গে কাটাকুটি করে RT মাইনাস R0/R0 পাবো। তার মানে এই সমীকরণকে আমরা রেজিস্টিভিটি বলি বা রোধ বলি। যদি কোনো অঙ্কের ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্সের মান বলে দেয় তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। আর যদি আমার রেজিস্টিভিটির মান বলে দেয় তাহলে আমরা এইটা ব্যবহার করব, আলফা ইকুয়াল টু RT মাইনাস R0/ρT। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবশ্যই রেজিস্টিভিটির বৃদ্ধি বা রেজিস্ট্যান্স বাড়ে বা রেজিস্টিভিটিও বাড়ে। কোনো পরিবাহীর রেজিস্টিভিটি বাড়ছে মানে তার রোধও বাড়ছে, কোনো পরিবাহীর রেজিস্টিভিটি কমছে মানে তার রোধও কমছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি যে পরিবাহের ক্ষেত্রে, প্রত্যেকটা পরিবাহের ক্ষেত্রে রেজিস্টিভিটি বাড়ে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। তবে এটা সাধারণত কার থেকে কম হয়, ইনসুলেটর থেকে কম হয়। আর আমি বলছিলাম কি সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা ডিভাইস যেটার রেজিস্টিভিটি ডিপেন্ড করে, মানে না কন্ডাক্টরের মতো হয় না ইনসুলেটরের মতো হয়, এর মাঝে মাঝে থাকে। তাহলে এর রেজিস্টিভিটিটা কার উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে কতই ইম্পিউরিটি আছে তার উপর ডিপেন্ড করে। এবং এর রেজিস্টিভিটির মানটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, সেমিকন্ডাক্টরের যে রেজিস্টিভিটি, সেই রেজিস্টিভিটির মানটা যে যত উষ্ণতা বাড়বে তত ধীরে ধীরে কমতে থাকে। কারণ নাম্বার অফ ক্যারিয়ার্স, যে নাম্বার অফ ক্যারিয়ার্সটা বাড়তে, যত নাম্বার অফ ক্যারিয়ার বাড়বে তত রেজিস্টিভিটি কমে যাবে। অর্থাৎ উষ্ণতা যত বাড়বে, এটা হচ্ছে আমরা ব্যতিক্রম হিসাবে বলতে পারি যে কোনো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যত উষ্ণতা বাড়বে তত ক্যারিয়ার সংখ্যা বাড়বে, ক্যারিয়ার সংখ্যা বাড়লে রেজিস্টিভিটিটা কমে যাবে, অর্থাৎ রেজিস্ট্যান্সটা কমে যাবে। তাহলে এর যে লেখচিত্র হবে, ওকে, তাহলে সেমিকন্ডাক্টর, ওকে, কন্ডাক্টর, তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্টিভিটি উষ্ণতার সঙ্গে কী হবে, এইভাবে লেখচিত্র হবে। অর্থাৎ রেজিস্টিভিটি যত মানে টেম্পারেচার যত ইনক্রিজ করবে রেজিস্টিভিটি ততটাই ডিক্রিজ করবে, অর্থাৎ উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে রেজিস্টিভিটি কমে যাবে। আমরা এর আগের ভিডিওতে অর্থাৎ 2 নম্বর লেকচারে এটা ডিটেলসে আলোচনা করেছিলাম। কন্ডাক্টিভিটির সঙ্গে নাম্বার অফ ইলেকট্রনসের বা রিল্যাক্সেশন টাইম, সেখানে যে সমীকরণটা সেটা কী ছিল, সিগমা ইকুয়াল টু n² টাউ। ওকে, তো যারা এরা আগের লেকচারটা দেখুন, অর্থাৎ 2 নম্বর লেকচার, সেখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে ড্রিপ রিপ্লেস একদম বেসিক থেকে। আমি বলবো তোমরা 11-12 এরকম পড়ুনি, 2 নম্বর লেকচারে পুরো ড্রিপ রিপ্লেসিবিলিটি বা কারেন্ট ডেন্সিটি এইগুলো এমনভাবে আলোচনা করা হয়েছে, সেটা তুমি ক্লাস 11-12 ওইভাবে পড়োনি। সেই জন্য 2 নম্বর লেকচার যদি পড়ো, তোমরা 11-12 ক্ষেত্রে যে 12 বিশেষ করে বা যেটা পড়েছিলে তার থেকে বেটার তুমি ফিল করবে, অর্থাৎ 12 যেটা বুঝেছিলে তার থেকে আরও ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তাহলে অবশ্যই তোমরা লেকচার 2 নম্বর লেকচারটা ভালো করে দেখবে। তাহলে সিগমা ইকুয়াল টু n²/m.et তার বা টাও এটা বলতে পারি। তাহলে সিগমা আমরা রেজিস্টিভিটি কি জানি, রেজিস্টিভিটি সেটা কি রো ইকুয়াল টু 1/সিগমা। তাহলে 1/ যদি সিগমা করি সেখান থেকে আমরা কী পাবো দেখে নাও, সেখান থেকে বলতে হয় কি রো ইকুয়াল টু, তাহলে উল্টে গেলে m/n² টাউ। ওকে, ভালো করে দেখে নাও, রো ইকুয়াল টু m/n² টাউ। তাহলে n হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রনস অফ ক্যারিয়ার, এখানে ক্যারিয়ার দিলাম। ওকে, তাহলে নাম্বার অফ ক্যারিয়ার্স n ইকুয়াল টু, তাহলে নাম্বার অফ ক্যারিয়ার্স n যত বাড়বে, দেখে নাও আমি যদি রো আর n এর সঙ্গে এড করি, প্রপোর্শনে দেখাই, তাহলে 1/n। তাহলে দেখে নাও n এর সংখ্যা যত বাড়বে, n এর সংখ্যা যত বাড়বে রোয়ের সংখ্যা বা রেজিস্টিভিটি তত কমবে। এবার যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করি, কোনো সেমিকন্ডাক্টরে টেম্পারেচার যত বাড়াবো আমি, সেখানটা কী হচ্ছে দেখে নাও,
তখন তার কী হচ্ছে আমার যে নাম্বার অফ ক্যারিয়ার সংখ্যা কী হচ্ছে বেড়ে যাবে, ইনক্রিজ করবে। তাহলে নাম্বার অফ ক্যারিয়ার সংখ্যা যদি ইনক্রিজ করে তাহলে আমার রেজিস্টিভিটি কী হবে, কি ডিক্রিজ করবে। সেই কারণে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা উষ্ণতা যত বৃদ্ধি করব তার রেজিস্টিভিটি ততটাই ডাউন বা ডিক্রিজ করতে থাকবে। ওকে, এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে আমরা এটা বুঝতে পারলাম কি রেজিস্টিভিটি উষ্ণতার উপর, উষ্ণতা যত বৃদ্ধি করা হবে রেজিস্টিভিটি তত বাড়বে। কার ক্ষেত্রে? মেটালের ক্ষেত্রে বা কন্ডাক্টরের ক্ষেত্রে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে উষ্ণতা যত বৃদ্ধি করব তত রেজিস্টিভিটি ডাউন হবে, অর্থাৎ কমতে থাকবে। এই যে ফর্মুলাগুলো তোমাদের দেখলাম, ছোটো ছোটো ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে। ফর্মুলাগুলো কিভাবে আসলো সেইটা ভালো করে জানতে হবে, আর এইগুলো মনে রাখতে হবে। আর তখনই মনে রাখতে পারবে যখন এর উপর তুমি প্র্যাকটিস করে বেশি করলে প্রবলেম। ওকে, তো আশা করি আজকে যেগুলো পড়ালাম সেগুলো তোমরা সবই বুঝতে পেরেছো। এবারে এর উপর আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেমগুলো সমাধান করব। ওকে, কারণ কনসেপ্ট প্লাস প্রবলেম প্র্যাকটিস এই দুটোই প্রয়োজন আছে। আর আমি এইভাবে প্রত্যেকটা ভিডিওর সঙ্গে কিছু কিছু প্রবলেম প্র্যাকটিস করাবো। তার যখন পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায় তারপরে এর উপরে শুধু একটা প্র্যাকটিস, টোটালটা যা থিওরি পড়ি সমস্ত থিওরি উপরেই পুরো কনসেপ্ট ক্লিয়ার করা যায়, তার নিউমেরিক্যাল প্র্যাকটিসও করাবো। ওকে, তো আজ প্রথম যে অঙ্কটা আলোচনা করবো সেই অঙ্কটা কী আছে দেখে নাও। ইফ ই tau and m respectively represent the electron density, relaxation time and mass of an electron, then the resistance of a wire of length L and area of a cross sectional A will be। চারটে অপশন দিয়ে দেখো। প্রথম অপশনটা কী বলছে ml বাই n স্কোয়ার টাউ এ। দ্বিতীয় বি নম্বর অপশন কী আছে দেখে নাও m টাউ স্কোয়ার এ বাই n স্কোয়ার এল। অপশান সি বলছে দেখে নাও কী আছে n স্কোয়ার টাউ এ বাই 2ml। অপশান ডি হচ্ছে n স্কোয়ার এ বাই 2m টাউ এল। দেখুন এর আগে ফর্মুলা লিখলাম রেজিস্টিভিটি ফর্মুলাটা, এই ফর্মুলাটা দেখেন কাজ লাগবে। যেই ফর্মুলাটা এখানে লিখলাম কোথায় গেল, এই ফর্মুলাটা দেখলাম। রেজিস্ট্যান্সটা বের করতে বলেছে, রেজিস্ট্যান্সটা বের করতে বলেছে। এটা কোশ্চেন নাম্বার আমি 1 বলছি, কোশ্চেন নাম্বার 1 সেটা কী বলছে দেখেন। কোশ্চেন নাম্বার 1 যে এমন একটা পরিবাহী আছে, ওকে, এমন একটা পরিবাহী আছে যার লেন্থ হচ্ছে এল এবং ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ। তাহলে এর ইলেকট্রন হচ্ছে ই, ইলেকট্রন ডেন্সিটি, রিল্যাক্সেশন টাইম টাউ আর ভর হচ্ছে এম হলে এর রেজিস্ট্যান্স কত হবে? আমরা রেজিস্ট্যান্স ফর্মুলা জানি কি আর ইকুয়াল টু রো এল বাই এ। তা রো এর মানটা কী বসাবো, যেহেতু ই টাউ এম বলে দিচ্ছি তাহলে অবশ্যই এই ফর্মুলা বসাবো যেটা একটু আগে দেখালাম। তো রো ইকুয়াল টু এম বাই এন স্কোয়ার টাউ, তাহলে এম এল বাই এন স্কোয়ার টাউ ইন্টু ই। তাহলে দেখেন এটা কত নম্বর অপশন হচ্ছে, তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স হবে। দেখে নাও এম এল বাই এন স্কোয়ার টাউ ই, অর্থাৎ অপশান এ। অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে দেখে নাও এই ফর্মুলা যদি আমি না জানতাম তাহলে বসাতে পারতাম না। সেই জন্য ফর্মুলাগুলো আর এটা কীভাবে আসলো, এই ফর্মুলাটা কীভাবে এসেছে সেটা আমরা ডিটেলসে লেকচার 2তে আলোচনা করেছিলাম। ওকে, তো আসলে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট অঙ্ক যেটা আলোচনা করো সেই অঙ্কটা কী আছে দেখে নাও। Carbon resistor used in electronic circuit are marked for their value of resistance and tolerance by a color code. A given resistor has color scheme brown, red, green and gold. দেখে নাও কী কী কালার বলছে, ব্রাউন, রেড, গ্রিন অ্যান্ড গোল্ড। ইটস ভ্যালু ইন ওহম ইজ। তার মানে একটা রেজিস্ট্যান্স বলেছে, একটা সার্কিটের সঙ্গে লাগানো আছে, যেটা যার কালার কোড, যার রেজিস্ট্যান্সটা কালার কোড দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। যার কালার কোড বলতে দিতে কেন, প্রথম কালার বলছে কি ব্রাউন, রেড, গ্রিন অ্যান্ড গোল্ডেন। তাহলে আমরা সেই কোড হিসাবে লিখবো দেখে নাও, যে কার্বন দেখে যে কনসেপ্টটা তোমাদের বোঝালাম সেই কনসেপ্ট অনুযায়ী আমরা লিখবো দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 2 বলছে আমরা এখানে, তাহলে এক্স বলেছে কি প্রথম কালারটা এক্সটা হবে হচ্ছে প্রথম কালার, সেটা হচ্ছে কী বলেছে ব্রাউন। ওকে, ব্রাউন। ওয়াইটা বলেছে দেখে নাও ওয়াই, দ্বিতীয় কালার ব্রাউন, রেড, গ্রিন। ব্রাউন, রেড, এটা হচ্ছে রেড, আর জেড হচ্ছে কি গ্রিন। ওকে, তাহলে শেষের কালার কি আছে গোল্ডেন। লাস্ট আমরা যেটাকে এ বলেছিলাম সেটা কি গোল্ড। ওকে, গোল্ড, শেষ কালার হচ্ছে কি গোল্ড। তাহলে আমার রেজিস্ট্যান্সের ফর্মুলা কী ছিল, আর ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু 10⁻Z প্লাস মাইনাস এ। এখানে দেখে নাও চারটে অপশান দিয়েছে অলরেডি। চারটে অপশানে কী কী বলছে দেখো, অপশান এ 52 ইন্টু 10⁻6 প্লাস মাইনাস 10%। বি হচ্ছে কি 24 ইন্টু 10⁵ প্লাস মাইনাস 5%। অপশান সি বলছে দেখে নাও 12 ইন্টু 10⁻4 প্লাস মাইনাস 10%। আর দেখে নাও ডি বলছে কি 12 ইন্টু 10⁵ প্লাস মাইনাস 5%। তাহলে কোন অপশানটা হবে দেখে নাও। তাহলে আমরা জানি এক্সটা কি, এক্সটা আমরা কী বলছি দেখে ব্রাউন। ব্রাউন মানে কি 1,
বিবি রয় গ্রেট বয়, প্রথম বি হচ্ছে ব্ল্যাক, দ্বিতীয় বি হচ্ছে ব্রাউন, ব্রাউন হচ্ছে 1, 0 1 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে ব্রাউন। আর দ্বিতীয় নেক্সট রেড, তাহলে ব্রাউন রেড, রেড হচ্ছে 2 নম্বর, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার, যেটা দেখেন কী যে গ্রিন, তাহলে ব্রাউন রেড ইয়েলো, ইয়েলো 4, আর তারপর হচ্ছে গ্রিন, গ্রিনটা হচ্ছে 5, ওকে, তাহলে 10 টু দি পাওয়ার 5। প্লাস মাইনাস গোল্ড, গোল্ডের কালারকে এর টলারেন্সটা কথা বলেছিলাম 5%, সিলভার কালার 10%, তাহলে 5%, এত ওহম। তাহলে কোন অপশানটা মিললো দেখে নাও, তাহলে এখানে অপশান মিললো কি, অপশান ডি 12 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস 5 ওহম, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। দেখে নাও মেন হচ্ছে কি কোশ্চেন তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, নিটের কোশ্চেনগুলো এরকম টাইপের হয়, কনসেপ্টের উপরে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে অঙ্কগুলো খুব সহজ লাগবে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অঙ্কগুলো তুমি করতে পারবে না, ওকে। তো আসলে তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চেনটা আলোচনা করবো সেই কোশ্চেনটা হচ্ছে কি, দ্য রেজিস্ট্যান্স অফ এ ডিসচার্জ টিউব ইজ, কী বলছে প্রথম কোশ্চেন, প্রথম অপশানটা বলছে কি নন ওহমিক, অপশান বি হচ্ছে ওহমিক, অপশান সি 0, অপশান ডি বোথ বি অ্যান্ড সি, অর্থাৎ ওহমিক আর 0। তাহলে ডিসচার্জ টিউবটা কী হবে, এটা ওহমিক হবে কি নন ওহমিক হবে, কনসেপ্ট লাগাও দেখো। আমরা ওহমিক বলছিলাম ভিআই যেটা হবে প্রপোর্শনাল টু, সেটা ওহমিক, আর নন ওহমিক ডায়োড আর হচ্ছে কি সেমিকন্ডাক্টর বা কোনো অ্যালয়, এগুলো হচ্ছে নন ওহমিক হয়। তো এখানে ডিসচার্জ টিউব দেখানো, ডিসচার্জ টিউব হচ্ছে কি ডায়োডের মতো করে, সেই জন্য এটা হবে নন ওহমিক হবে, ডিসচার্জ টিউব নন ওহমিক হবে। তাহলে এটা যেটা কোশ্চেন নাম্বার 3 বলি, সেটা অবশ্যই হবে কি নন ওহমিক, ওকে। ডিসচার্জ টিউব কখনো ওহমিক হবে না, নন ওহমিক হবে, ওকে। তারপরে এই কোশ্চেনে দেখেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আছে, কোশ্চেনে দেখেন ফ্রম দ্য গ্রাফ বিটুইন কারেন্ট আই অ্যান্ড ভোল্টেজ ভি ইজ শোন, আইডেন্টিফাই দ্য পোর্শন করসপন্ডিং টু নেগেটিভ রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্ট্যান্সটা নেগেটিভ হয় কোন পোর্শনটা, গ্রাফটা তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে হবে, মানে এখানে রেজিস্ট্যান্সটা কি নেগেটিভ হবে, রেজিস্ট্যান্সটা কোন পোর্শনটা, তাহলে গ্রাফটা আছে দেখে নাও, এইভাবে আছে, এইভাবে আছে, ওকে, এটা আছে। তারপরে পয়েন্টগুলো দেখানো, এটা হচ্ছে এ পয়েন্ট, তারপরে হচ্ছে বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, তারপরে দেখে নাও এটা হচ্ছে আমার ডি পয়েন্ট, এটা হচ্ছে ডি, এটা ডি পয়েন্ট, তারপর হচ্ছে দেখে নাও এটা হচ্ছে ই পয়েন্ট। আচ্ছা ভালো করে দেখে নাও কোনখানটার স্লোপটা নেগেটিভ স্লোপ বলা হয়, আমরা সাধারণত বলি কি স্লোপ এরকম হলে পজিটিভ, এই স্লোপটাও পজিটিভ, নেগেটিভ কোনটা হয়, এটা নেগেটিভ হয়ে যায়, বা যখন এই রকমভাবে আসে এইরকমভাবে ডাউন খায়, তাহলে এইটাও নেগেটিভ, ওকে, নেগেটিভ স্লোপ। তাহলে এখান থেকে নেগেটিভ, তাহলে এর মধ্যে হচ্ছে কি আমরা ভিআই যদি বলি, এটা হচ্ছে কী আছে দেখো কারেন্ট ভোল্টেজ আইভি, তাহলে আইভি হচ্ছে এর স্লোপটা কী হবে, রেজিস্ট্যান্স হবে। আর কোনটা নেগেটিভ দেখে নাও, এইটা উপর দিকে উঠছে, তাহলে এইগুলো সবই পজিটিভ, এইটাও উপর দিকে উঠছে, তাহলে এইটাও সব পজিটিভ। এখানে অপশান কী দিয়ে দেখো, অপশান বলছে কি প্রথম অপশান সিডি অপশান এ আছে, অপশান বি আছে ডিই এই অপশানটা আছে, তারপর অপশান দেখে নাও সি এবি অপশান আছে, আর অপশান বি আছে বিসি। তা দেখে নাও এই পোর্শনটাও কিন্তু নেগেটিভ হচ্ছে না, এইটাও নেগেটিভ নয়, কারণ এটা ইনক্রিজ করছে, ইনক্রিজ করলে সবসময় পজিটিভ স্লোপ হবে, আর এখানে দেখেন ডিক্রিজ করছে। তাহলে সিডি যে পোর্শনটা আছে এই পোর্শনটা কি আমার ডিক্রিজ করছে, তাহলে এটা ডিক্রিজ করলে কি স্লোপটা নেগেটিভ স্লোপ হবে, অর্থাৎ এখানে যে রেজিস্ট্যান্স পাবো সেই রেজিস্ট্যান্সটা নেগেটিভ হবে, অর্থাৎ এখানে যে অপশানটা আছে দেখানো অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর, অপশান এ হচ্ছে সিডি। তাহলে এই স্লোপের এই লেখচিত্রের মধ্যে সিডি অংশটা বা সিডি পোর্শনটা হচ্ছে আমার নেগেটিভ রেজিস্ট্যান্স রিপ্রেজেন্ট করছে, বাদ বাকি সব পোর্শনটা আবার কি পজিটিভ মানে পজিটিভ রেজিস্ট্যান্স রিপ্রেজেন্ট করছে, কারণ এখানে কারেন্ট বাড়ছে ভোল্টেজ বাড়ছে, তাহলে অবশ্যই রেজিস্ট্যান্সটা বাড়বে, কিন্তু এখানে দেখানো ডাউন হচ্ছে, ভোল্টেজ বাড়ছে কারেন্ট কমছে, কিন্তু এখানে ডাউন মুভমেন্ট আছে, তাহলে এখানটা কী হচ্ছে আমার রেজিস্ট্যান্স নেগেটিভ হচ্ছে, যেহেতু স্লোপ নেগেটিভ তাহলে রেজিস্ট্যান্সটাও নেগেটিভ হবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনটা দেখে নাও, নেক্সট কোশ্চেনটা যে আলোচনা করবো সেই কোশ্চেনটা নিট 2020-তে এসেছিলো, তার মানে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে, দেখে নাও কোশ্চেনটা কী বলে দেখে নাও, দ্য কালার কোড অফ এ রেজিস্ট্যান্স ইজ গিভেন বিলো, ইয়েলো, ভায়োলেট, ব্রাউন, গোল্ড, দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স অ্যান্ড টলারেন্স রেসপেক্টিভলি আর, প্রথম অপশানটা দিয়ে দেখে নাও 470 কিলো ওহম 5% ইরর, বি অপশান হচ্ছে দেখে নাও 47 কিলো ওহম 10% টলারেন্স,
তো অপশান সি বলছে কি 4.7 কিলো ওহম 5% টলারেন্স, অপশান ডি বলছে 470 ওহম 5% টলারেন্স। এটা নিট 2020-তে এসেছিল, দেখে নাও। এই অঙ্কটা কত সহজ, দেখে নাও। বলেছে কি একটা রেজিস্টার বলে দিয়েছে, যার কালার কোডটা বলে দিয়েছে, তার কালার কী কী কালার আছে দেখে নাও। একটা রেজিস্ট্যান্স আছে, ওকে, চারটে কালারই বলেছে। প্রথম কালারটা কী বলে দেখে নাও, প্রথম কালারটা হচ্ছে কি ইয়েলো, এটা হচ্ছে ইয়েলো। তারপরের কালারটা কী আছে, তারপরে হচ্ছে ভায়োলেট আছে। তারপরের কালারটা কী আছে দেখে নাও, ব্রাউন। তার শেষের কালারটা কী আছে দেখে নাও, গোল্ড। ওকে, গোল্ড। তাহলে এর রেজিস্ট্যান্সটা কত হবে? খুবই সহজ। তাহলে আমরা এই রেজিস্ট্যান্স কীভাবে বের করবো দেখে নাও। আমার তো ফর্মুলা রেডি আছে, তাই না? তাহলে হচ্ছে কি, এই ইয়েলোর কালার কোড কত, 4, ভায়োলেট কত হচ্ছে 7, দেখে নাও। ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট। ওকে, তাহলে ভায়োলেটের কালার কত দেখে নাও, ভায়োলেট হচ্ছে 7 হবে। তাহলে ভায়োলেট হচ্ছে 7, তারপরে গ্রে 8, হোয়াইট হচ্ছে 9, আর ব্রাউন হচ্ছে 1, ব্ল্যাক ব্রাউন। ওকে, 1। আর গোল্ডেন কত, 5%। তাহলে রেজিস্ট্যান্স কী হবে, তাহলে এই একই ফর্ম্যাট আছে আমার, কি দুটো কালার কোড পরপর পাশাপাশি বসবে। 4 7 × 10⁻, পাওয়ার কত আছে দেখুন, 1 প্লাস মাইনাস 5%। তাহলে যদি বসিয়ে দিয়ে কত হবে, 470 প্লাস মাইনাস 5%, তার মানে কত হচ্ছে 470 ওহম 5%। এটা হবে কি সঠিক উত্তর। তার মানে এখানে কোন অপশানটা হবে দেখে নাও, অপশান হচ্ছে ডি। ওকে, অপশান ডি। ওকে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, অপশান ডি। দেখে নাও, কোনো সবথেকে সহজ হচ্ছে যদি এরকম একটা অঙ্ক চলে আসে। এটা দেখো নিট 2020-তে এসেছিলো এই কোশ্চেনটা, নিট 2020। তাহলে দেখে নাও, ইয়েলো, ভায়োলেট, ব্রাউন, গোল্ড। তাহলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে, কালার কোড জানা থাকলে খুব সহজে একদম সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট যে অঙ্কটা আলোচনা করব সেটা নিট 2020-তে পড়েছিল। ওকে, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে, দেখে নাও। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রাফ রিপ্রেজেন্ট দ্য ভ্যারিয়েশন অফ রেজিস্টিভিটি উইথ টেম্পারেচার ফর কপারের ক্ষেত্রে যে চারটে গ্রাফ বলে, যে চারটে গ্রাফের মধ্যে কোনটা রেজিস্ট্রেশন ডিপেন্ড করবে দেখে নাও। অপশান এ গ্রাফটা কেমন বলছে দেখে নাও। এ গ্রাফটা হচ্ছে আমার এখান থেকে স্টার্ট হচ্ছে রেজিস্টিভিটি উইথ টাইম। অপশান বি দেখে নাও, অপশান বি বলেছে দেখে নাও রেজিস্টিভিটি উইথ টেম্পারেচার, এইভাবে আছে। অপশান সি দেখে নাও, এই গ্রাফটা কেমন আছে, এইভাবে রেজিস্টিভিটি উইথ টেম্পারেচার। আর অপশান ডি হচ্ছে দেখে নাও গ্রাফটা কেমন হবে দেখে নাও, সেটা এইভাবে। তাহলে যে রেজিস্টিভিটি টেম্পারেচার, তাহলে এর মধ্যে কোন গ্রাফটা রেজিস্টিভিটি টেম্পারেচার সঙ্গে ডিপেন্ডেন্ট আছে, সেটা কপারের কোনটা হবে দেখে নাও। কপারের থিওরি পড়েছিলাম দেখে নাও, সেটা হচ্ছে কি অপশান সি হচ্ছে সঠিক উত্তর। দেখে নাও, আমি এটা তোমাদের বলেছিলাম এইভাবে বাড়ছে, তাহলে তার রূপটা কোনটা, এইটা। তাহলে এটা হচ্ছে কপারে রিপ্রেজেন্ট করে। তাহলে এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ আছে, এটা নিট 2020-তে পড়েছিল। তাহলে যেই থিওরিগুলো তোমাদের আমি বেস করবো, দেখলাম এই সব থিওরি কিন্তু আমি এনসিইআরটি থেকে পড়েছি। সেজন্য এনসিইআরটি কোশ্চেন যদি বইটা তুমি ভালো করে ফলো করো, ভালো করে পড়ো, তাহলে দেখবে সেখান থেকে অনেক কোশ্চেন তুমি করতে পারবে। আর একটা কোশ্চেন বলে দিচ্ছি দেখে নাও, সেটাও নিট 2020-তে পড়েছিল পরীক্ষায়। কোশ্চেনটা কী দেখে নাও, দ্য সলিডস হুইচ হ্যাভ দ্য নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স আর, মানে একটা সলিড হুইচ হ্যাভ দ্য নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। ওকে, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট থাকবে অফ রেজিস্ট্যান্স আর, সেটা কোনটা দেখে নাও। প্রথমটা হচ্ছে মেটালস, অপশান বি হচ্ছে ইনসুলেটার অনলি, অপশান সি সেমিকন্ডাক্টার্স অনলি, অপশান ডি হচ্ছে কি ইনসুলেটার অ্যান্ড সেমিকন্ডাক্টার। তো এর মধ্যে কোনটার নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স দেখায়, সেটা কোনটার হবে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টার অ্যান্ড ইনসুলেটার, দুটোই হবে। সেমিকন্ডাক্টার আর ইনসুলেটার বোথ দুটোরই নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট রেজিস্ট্যান্স দেখায়। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে এটা কত হবে, এটা অপশান ডি হবে কি সেমিকন্ডাক্টার অ্যান্ড ইনসুলেটার। তাহলে এই দুটোরই নেগেটিভ রেজিস্ট্যান্স কোএফিসিয়েন্ট দেখায়। ওকে, তো দেখো আজকে যেই থিওরিগুলো বোঝালাম, যেই অঙ্কগুলো করলাম, কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে।
তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।